ওয়েলকাম টু ইউটোপার। ইউটোপারে তোমাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছে আবার একটা নতুন পদের ভিডিও নিয়ে, যেখানে আলোচনা করব আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুলের পার্ট 2, অর্থাৎ কেবলমাত্র 2 নম্বরের প্রশ্ন নিয়ে। ঠিক আছে? আর যারা যারা পার্ট 1 দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখে নাও। ঠিক আছে? পার্ট 2 শুরু করার পূর্বে সবাইকে বলে রাখি, দেখুন আমি যে গণিত করাচ্ছি আপনারা খাতা পেন নিয়ে বসুন এবং নিজেরা ফার্স্ট চেষ্টা করুন, অথবা যদি মনে হয় যে আমি এটা পারবো না, আমার ভিডিওটা দেখুন কোন পদ্ধতিতে করছি, কোন প্রসেসে স্টেপ বাই স্টেপ করছি, সেটা আপনারা অনুভব করুন। আমি বারবার একটা কথা বলে আসছি, আমি এই একটা গণিতই করালাম আর এটাই পরীক্ষায় পড়বে এমন কোনো কথা নেই কিন্তু। ঠিক আছে? এরকম টাইপের পড়বে। প্রশ্নবিচিত্রা মানেই প্রশ্নের নানা রকম সমাহার, এই প্রশ্নটা পড়বে এমন কোনো কথা নেই। ঠিক আছে? বেশি না কথা বলে শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও। চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্নটা কিছু দেখুন। ফার্স্ট প্রশ্নটা আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 5:x এবং 20% লাভ হলে এক্সের মান কত? দেখুন একদম সহজ প্রশ্ন। আপনারা সবাই জানেন যে লাভ, এই যে লাভ কার উপরে হয়? সর্বদা ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়। ঠিক আছে? তাহলে দেখুন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 5:x। তাহলে মনে করি ক্রয় মূল্যটা কত ধরা আছে? এখানে প্রশ্নে আমার এখানে ধরা আছে ক্রয় মূল্যটা 5p এবং বিক্রয় মূল্যটা কত ধরা আছে না px। তবে এখন অনুপাতটা 5:2 অলরেডি, x আসবে অলরেডি। ঠিক আছে? তাহলে এই যে ক্রয় মূল্য কত হচ্ছে আমি 5p, দেখুন কী বলছে 20% লাভে বিক্রি করছে। 20% লাভ মানে কত হবে? দেখুন করা এই সাইডে অলরেডি 5p প্লাস 5p গুণিত 20/100, যেহেতু 20% লাভ আছে অলরেডি। একটু এই যে লাভটা, এই যে লাভটা 20% লাভ, তার মানে কি ওটা দিয়ে সে বিক্রি করছে। কথাটা বোঝা গেছে? তাহলে আমি লিখতে পারি যে 5p প্লাস 5p গুণিত 20/100 সমান px। শর্তানুযায়ী যেটা লিখেছি আমি অলরেডি, আশা করি সবার বোঝা গেছে। একটা দ্রব্য ক্রয় মূল্য যত টাকায় সে কিনেছে, 20% লাভ করে সে বিক্রি করছে, দ্যাট ইজ px। ঠিক আছে? তা দেখুন সমাধানটা আমি করছি একদম আস্তে আস্তে করে। দেখুন এই যে 5p আছে না, একটা যদি আমি p কমন নিই, করে দিচ্ছি আমি অলরেডি। ঠিক আছে? তো আমি যদি p কমন নিই তাহলে লাইনটা কেমন আসবে? তো যদি আমি p কমন নিই তাহলে লাইনটা আসবে 5 প্লাস 5 গুণিত 20/100। ঠিক আছে? তা দেখুন তাহলে এখানে অলরেডি 0 কাটা যাবে, 5 দুগুণে 10, 2/2 কত হবে না 1 আসবে। তাহলে 5 প্লাস 1 কত আসছে না 6। দেখুন এখানে একই কথা আসছে আবার। ঠিক আছে? তাহলে 5 প্লাস 1 কত আসছে? এক্সের মান 6। ক্লিয়ার কথাটা? আমাকে প্রশ্ন বলেছিল দেখুন যে এক্সের মান কত, প্রশ্ন বলেছিল এক্সের মান কত। দেখুন এক্সের মান কত? ঠিক আছে? তাহলে এক্সের মান কত হলো? যে এক্সের মান কত হলো না 6। বোঝা গেছে সবার আশা করি। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কিছু দেখুন বলছে মূলদ সংখ্যা কাকে বলে? প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, বক্তব্যটি সত্য নাকি মিথ্যা? মূলদ সংখ্যা কাকে বলে সেটা আগে বলে রাখি একটু। ঠিক আছে? যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, এইটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? q নট ইকুয়াল টু 0 তাদেরকে কী বলছে? মূলদ সংখ্যা। যেমন কী বলছে না, যেটা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, এছাড়াও বলছে ভগ্নাংশ একটা উদাহরণ দিয়েছি 1 2 3 4, এই অনেক কিছু। ঠিক আছে? চলো পরবর্তী মনে যাচ্ছি। কী দিচ্ছে? প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, সত্য নাকি মিথ্যা? দেখুন সহজতে বলতে গেলে বক্তব্যটি সত্য, কিন্তু কেন সত্য সেটা ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে। ঠিক আছে? মানে পরীক্ষাতে লিখতে হবে না কেন সত্য বলে, তোমরা জাস্ট জানা থাকুক, তবে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। দেখুন কী বলেছি আমি, যে মূলদ সংখ্যা হলো বাস্তব সংখ্যার উপসেট। মূলদ সংখ্যা কী বলছি? বাস্তব সংখ্যার উপসেট। আর বাস্তব সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যা সংখ্যারেখার একটি বিন্দু হিসেবে অবস্থান করে, যা মূলদ এবং অমূলদ সংখ্যার সমানে গঠিত। সহজ কথা বলতে তোমাদের সেই যে ক্লাস 6 7 থেকে করে আসতেছ সংখ্যারেখা, এখানে 0, এখানে সেই +1 +2, এভাবে প্লাস এদিকে যাবে। আর যদি এইদিকে হয় তাহলে কী হচ্ছে? -1 -2। এই যে 1 আর 2 এর মাঝখানে, ঠিক আছে, 1 আর 2 হচ্ছে মূলদ সংখ্যা, কোনো অসুবিধা নেই। কিন্তু 1 আর 2 এর মাঝখানে অসংখ্য অমূলদ সংখ্যাও আছে। আপনারা ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টারে করেছেন, মনে আছে? সেই 1.001, 1.0021, অনেক হচ্ছে যে লেন্সের মতো যেগুলো ফটো ছিল,
আশা করি পাশে মনে আসছে আশা করি। তাহলে সেখানে 1 এবং 2 এর মাঝে অসংখ্য অমূল্য সংখ্যাও আছে। তার মানে কি বোঝাচ্ছে, এই যে বাস্তব সংখ্যা যে সেটটা, ঠিক আছে, এই যে গ্রাফটা, সরি সংখ্যা রেখাটা, এর মধ্যে মূলত সংখ্যাও আছে এবং অমূলত সংখ্যাও আছে। এই জন্য কী কথাটা বলছে মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা, তাহলে সত্য না মিথ্যা, এই জন্য আমি সত্য বলেছি। ঠিক আছে, বোঝা গেছে আশা করি সবার। পরবর্তী প্রশ্ন, একদম সোজা প্রশ্নটা কী দিয়েছে আমি বলে দিচ্ছি একবার। এটা না একটা অনলি ফর সূচকের গণিত দিয়েছে, গণিতটা, ঠিক আছে, মানে তোমাদের মনে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে আছে সূচকের গণিত। ঠিক আছে, দেখুন কী দিয়েছে, প্রশ্ন দিয়েছে 2 হোল টু দি পাওয়ার -1, আবার -1, টু দি পাওয়ার -1 মাইনাস করে ঘাতে ঘাতে সবগুলো -1 করে বেড়েছে। ঠিক আছে, একদম সহজ জিনিস, একটা সূত্র আছে লিখে দিচ্ছি আমি, দেখুন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কী হয়, a টু দি পাওয়ার mn। ঠিক আছে, এখানে একই রকম কথা হয়েছে, দেখুন যে -1 আছে না, আবার তার আবার -1 বলছে। ঠিক আছে, তার মানে কি -1 কী আকারে বসবে, গুণ আকারে বসে গেছে। ঠিক আছে, তাহলে -1 সবাই জানে কী হয়, প্লাস হয়ে গেছে, তাহলে 1 আর 1 গুলো তো না 1 হয়েছে, তাই 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল। ঠিক আছে, আবার এই যে -1 এই যে ছিল, আর একটা যে -1 ছিল, আমি কালটাকে চেঞ্জ করে দিচ্ছি একটু আমি, দেখুন এই যে -1 ছিল, এইখানে -1 ছিল। ঠিক আছে, এটা পরপর কিছু নিচে চলে এলো, ক্লিয়ার কথাটা। তারপরে কী হলো, এই যে -1 আবার এইখানে যে 1 গুণ আকারে বসলো, দিয়ে কী হয়েছে দেখুন, যে -1 1 কত হয়েছিল, -1 হয়েছে অলরেডি। আর এই যে -1টা ছিল, এটা এখানে চলে এলো, তাহলে -1 গুলো কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 2। ক্লিয়ার কথাটা, আশা করি সবার বোঝা গেছে। আচ্ছা, আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন, যদি কোনো সূচকের ক্ষেত্রে কিংবা কোনো মানের ক্ষেত্রে এই 1-এর পরিবর্তে সাপোজ আসছে a টু দি পাওয়ার 0, কত বললাম আমি, a টু দি পাওয়ার 0, তবে তার মান কত। ঠিক আছে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, দেখুন কী দেওয়া আছে, সরি পরবর্তী প্রশ্ন 3-এর দাগের পরে 4-এর দাগ হবে, সরি 4-এর দাগ। দেখুন 4-এর দাগ কী ফোনে দেওয়া আছে fx সমান 2x প্লাস 3 রৈখিক বহুপদীর সংখ্যামূলা 0 কত হবে। অ্যাকচুয়ালি মানটা 0 কখন হবে পড়ানো উচিত ছিল। ঠিক আছে, মানে এক্সের মান কত হলে এই রৈখিক যে পদটা আছে এই মানটা 0 হবে, এটা বলতে চাইছে। ঠিক আছে, দেখুন রৈখিক বহুপদী সংখ্যা যেটা দেওয়া আছে প্রশ্নে, fx সমান 2x প্লাস 3, এর 0 করতে তাহলে fx সমান 0 বসে সমান সমাধান করতে হবে। ক্লিয়ার কথাটা, এই যে বলছে না 0 হবে, তার মানে তুমি 0 ধরেই করতে হয়। তো আমি লিখে দিচ্ছি অলরেডি 2x প্লাস 3 সমান 0, তাহলে এখান থেকে 2xটা সিম্পল সহজ, এক্সের মান সমাধান করে দিচ্ছি, কত আসছে না -3/2। ক্লিয়ার কথাটা, তাহলে এক্সের মান কত হবে না -3/2 হলে এর মানটা 0 হবে। আশা করি বোঝা গেছে, এটা একদম সহজ প্রশ্ন ছিল একদম। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে গেছি, দেখুন দেওয়া আছে a log a টু দি পাওয়ার x সমান x, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, a log a টু দি পাওয়ার x সমান x, এটা প্রমাণ করতে বলছে। দেখুন এই গণিতটা একটু সহজ নয়, সহজ বলবো না, বোঝার আছে গণিতটা 100 বার। ঠিক আছে, কিন্তু বুঝতে পারলে একদম সহজ। এখানে একটাই সূত্র, দেখুন সূত্রটা অলরেডি সাইডে আমি লিখে রেখেছি। ঠিক আছে, আচ্ছা গণিতটা বলছি আমি এক লাইন, দেখুন যেটা দেওয়া আছে a log a টু দি পাওয়ার x সমান কিন্তু কত হয়েছে, আমি p ধরেছি। ঠিক আছে, উভয় পক্ষে লগ নিয়ে পাই, অর্থাৎ লগ দিয়ে গুণ করেছি আর কি, লগ এ, এখানে দেখুন লগ এ দিয়ে গুণ করেছি অলরেডি আমি, আর তো কিছু করিনি গণিতটার ক্ষেত্রে। ঠিক আছে, জাস্ট উভয় পক্ষে কী নিয়েছি না, লগ নিয়েছি, বোঝা যাচ্ছে আমার কথা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র আছে, সূত্রটা কি দেখুন সাইডে লিখে দিয়েছি, লগ এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কী হয়, এই হোল টু দি পাওয়ার nটা গিয়ে সামনে চলে আসে। ঠিক আছে, তাহলে n log a টু দি পাওয়ার m, এটা সূত্রটা একটু মন দিয়ে দেখুন। ঠিক আছে, এবার আপনারাই বলুন এই যে সূত্রটার ক্ষেত্রে এখানে, ঠিক আছে দেখুন এই যে log a, আচ্ছা আমি দেখো এটা হচ্ছে log a। ঠিক আছে, এই যে log a হয়ে গেলো, দেখুন আমি চেঞ্জ করেছি কালিটা একটু, দেখুন এটা হচ্ছে log a। ঠিক আছে, আচ্ছা তারপরে কি হচ্ছে a হোল টু দি পাওয়ার a টু দি পাওয়ার x, তার মানে এখানে a মানে হচ্ছে m, এ মানে কত হচ্ছে m, আর এই যে বাকিটা যেটা আছে না যে log a টু দি পাওয়ার x, দ্যাট ইজ কী হলো না n। বোঝা গেছে কথাটা, বোঝা গেছে। আমি আরেকবার বলছি, ঠিক আছে একটু মন দিয়ে দেখবেন একটু, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি একটু, দেখুন এইখানে যে দেওয়া আছে না যে log a টু দি পাওয়ার a
ঠিক আছে, এইটার সঙ্গে তুলনা করলাম এই যে লগ এ, ঠিক আছে, কী তুলনা করলাম আমি, এই যে লগ এ, এইটাকে তুলনা করলাম, ঠিক আছে। আর এই যে এখানে যে এ আছে না, এই এটার সঙ্গে আমি এম এর তুলনা করলাম, দেখো আমি রেখাটা নিয়ে দিচ্ছি, এটার সঙ্গে কার তুলনা করলাম, আমি এম এর তুলনা করলাম। আর বাকি যেটা পড়ে আছে এই যে লগ এ টু দি পাওয়ার এক্স, তাহলে এর সঙ্গে কার তুলনা করলাম, আমি এন এর তুলনা করলাম। কথাটাকে বোঝা গেছে? তাহলে এবার আপনারাই বলুন সূত্রটা এখানে কী ছিল, এই এনটা কী ছিল, সামনে আসছিল না এনটা, তাহলে এখানে এই লগ এ এক্স এটা কী আসবে, সামনে লিখেছি আমি। কথাটা বোঝা গেছে? আশা করি বোঝাতে পারছি আমি। বাকি যেমন ছিল লগ এ টু দি পাওয়ার এ, এটা আমি যেমন ছিল তেমন লিখে নিচ্ছি। বোঝাতে পারলাম আশা করি? সূত্রটা একটু মনে রাখবেন, লগ এ হোল টু দি পাওয়ার এম, সরি লগ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। যদি হয় তখন এনটা কি এখানে সামনে বসে, ঠিক আছে। বোঝা যাচ্ছে আশা করি সবার? ঠিক তেমনি এখানে তো তুলনায় করে দিলে অলরেডি, লগ এ মানে কোনটা নাই যে 8 এতটা %, এই যে এম মানে অলরেডি হলুদ কালি দেখুন আমি করে দিচ্ছি, মানে একে তুলনা করতেছি, লগ এ টু দি পাওয়ার এক্সকে মানে এখানে এনের সঙ্গে তুলনা করতেছি আমি। বোঝা গেছে আশা করি? তাহলে যেমন সূত্র অনুসারে এনটা যেমন সামনে বসে এনটা সামনে লিখে দিচ্ছি অলরেডি। ক্লিয়ার কথাটা আশা করি? লাইনটা, এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, মন দিয়ে দেখুন একটু, ঠিক আছে। তাহলে এবার বলুন, আপনারা সবাই জানেন যে বাকি সূত্রটা কমন সূত্র, আপনারা সবাই জানেন যে লগ এ টু দি পাওয়ার এ দ্যাট ইজ কত না 1, ঠিক আছে। তাহলে এই মানটা কত হলে অলরেডি 1 আসছে, তাহলে 1-এর সঙ্গে যদি এটা গুণ দিলে কত হবে, লগ এ টু দি পাওয়ার এক্স, এই জন্য হচ্ছে লগ এ টু দি পাওয়ার এক্স সমান লগ এ টু দি পাওয়ার পি। ক্লিয়ার কথাটা? লগ এ টু দি পাওয়ার এক্স সমান লগ এ টু দি পাওয়ার পি। ক্লিয়ার কথাটা আশা করি? তাহলে ওই পক্ষে বুঝতে পারছেন, লগ বাদ যদি যায় তাহলে কী আসবে, এক্স সমান পি। তাহলে এবার আপনারাই বলুন, আমি পি কি কত ধরেছিলাম, দেখুন যে ধরেছিলাম না যে পি লগ এ টু দি পাওয়ার এ লগ এ টু দি পাওয়ার এক্স সমান পি ধরেছিলাম, আমি লিখতে পারি যে এই মানটা সমান এক্স। ক্লিয়ার কথাটা আশা করি সবার? বোঝাতে পারছি আমি? যদি বোঝাতে পারছি, যদি আপনারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে ইয়েস বলে জানাবেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন, না বুঝতে পারলে আমাকে না বলুন, না বুঝে হ্যাঁ বলার কোনো প্রয়োজন নেই। দেখুন পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কী দেওয়া আছে, বলছে এক্স প্লাস ওয়াই সমান 8 এবং 2x মাইনাস 3y সমান 1, এই দুটি লেখো দুটি ছেদবিন্দু কোন পাদে অবস্থিত হবে। আচ্ছা, এই যে কোন পাদে অবস্থিত হবে সেটা কি আপনারা সবাই জানেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এইটা করার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আপনারা আশা করি বুঝতে পারবেন। এটাকে দেখে মনে পড়েছে আপনাদের যে গ্রাফ করার সময় কোনটা ফার্স্ট কোয়ান্টারি অর্থাৎ প্রথম পাদ, দ্বিতীয় পাদ, এটা হচ্ছে প্রথম পাদ। কেন? যদি প্লাস হয়, মানে আমি সহজতা বলতে গেলে একটা যদি গ্রাফ হয় প্রথম প্লাস আপনারা এইদিকে আসেন, আবার প্লাস আপনারা উপর দিকে ওঠেন, ঠিক আছে। মানে কী হলো যে প্লাস প্লাস হলে প্রথম পাদ। ক্লিয়ার কথাটা? আবার যদি বলি প্রথম প্লাস প্রথম মাইনাস, তাহলে এইদিকে যাবেন, দ্বিতীয় ক্ষেত্রে প্লাস, আবার তখন উপর দিকে উঠবেন, তার মানে কি মাইনাস প্লাস সেকেন্ড কোয়ান্টারি। ক্লিয়ার কথাটা? আর একই রকমভাবে যদি আমি বলি মাইনাস মাইনাস, তার মানে এদিকে মাইনাস, এদিকে গেলেন আবার নিচে দিকে নামলেন, ঠিক আছে। তার মানে কী হলো, এটা হচ্ছে তৃতীয় কোয়ান্টারি বা তৃতীয় পাদ। একই রকমভাবে প্রথমে প্লাস তারপরে আবার মাইনাস, কত হবে, চতুর্থ কোয়ান্টারি। এইটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন। এই কোয়ান্টারি জিনিসটা যদি না বুঝতে পারেন, ঠিক আছে, তা কিন্তু বাকিটা বুঝতে পারবেন না। মানে কোনটা কখন, ওই যে প্লাস প্লাস হলে, প্লাস মাইনাস হলে, মানে এখানে অ্যাকচুয়ালি মানের উপর নয়, মানের সামনে যে সাইনটা আছে তার উপর নির্ভর করে কোন পাদে অবস্থিত হবে, ঠিক আছে। কী বললাম আমি কথাটা আরেকবার বলছি, এই যে কোন পাদে অবস্থিত হবে সেটা ভেরিফিকেশন করে না তার মান কত, মানে 3 নাকি 5 নাকি 7 কি অনেক কী বলে আলাদা কিছু, তার উপর কিন্তু নির্ভর করে না। নির্ভর কার উপরে করে, তার সামনে ওই 3 কিংবা 5 কিংবা 7 রাখলে কোন সাইন আছে, কোন চিহ্ন আছে, ঠিক আছে, প্লাস আছে নাকি মাইনাস আছে। যদি দুটোই প্লাস থাকে, মানে একটা এক্স অক্ষ যেটাকে নির্দেশ করে, একটাকে ওয়াই অক্ষ যেটা নির্দেশ করে, যদি দুটোই প্লাস ফার্স্ট কোয়ান্টারি, একটা মাইনাস একটা প্লাস, প্রথমে একটা মাইনাস অর্থাৎ এক্স অক্ষটা মাইনাস, ওয়াই অক্ষটা প্লাস, তাহলে সেকেন্ড কোয়ান্টারি। দুটোই মাইনাস, এক্স এবং ওয়াই দুটোই মাইনাস, 3 নম্বর। আর যদি প্লাস মাইনাস হয় 4 নম্বর, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। এবার প্রশ্নটা দেখুন কী দেওয়া আছে। প্রশ্নটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 8, আর কী দেওয়া আছে 2x মাইনাস 3y সমান 1, লেখো দুটি ছেদবিন্দু কোন পাদে অবস্থিত। তার মানে কি আমাকে অ্যাকচুয়ালি বলতে গেলে চাইছে এক্স আর ওয়াইয়ের আগে মান বার করি। সেই মানটা দেখুন, প্রথমে বলছি এখানে এক্স ওয়াইয়ের মান বার করব, কিন্তু মানের উপরে পাদ নির্ভর করে না, কোন পাদে অবস্থিত তার কী রে, তার ওই যে মানটা মানের সামনে বা কী বলে মানের আগলি নয় সামনে যে চিহ্নটা থাকবে, ঠিক আছে। দেখুন
আমার সহজ একটা দিয়েছে একদম x প্লাস ওয়াই সমান 8 এবং 2x মাইনাস 3y সমান হচ্ছে 1। আমি প্রথম যে সমীকরণটা তার সঙ্গে কত গুণ করলাম, 2 গুণ করলাম, দ্বিতীয় সমীকরণের সঙ্গে 1 গুণ করলাম, ঠিক আছে। দেখুন গুণ করলে কত আসবে এটা দেখুন, 2x প্লাস 2y সমান 16 এবং এটার সঙ্গে 1 গুণ করলে একই পদটা আসছে, বিয়োগ করে দিয়েছি। দেখুন এই যে মাইনাস ছিল এই জন্য সাইন চেঞ্জ করেছি, প্লাস ছিল সাইন চেঞ্জ করছি, প্লাস ছিল সাইন চেঞ্জ করছি, আমরা অ্যাকচুয়ালি কী এটা অলরেডি কাটা গেল। তাহলে এবার আপনি বলুন মাইনাস 2y প্লাস 3y, যার মান বড় তার চিহ্ন, ঠিক আছে। দুটোই যদি প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস চিহ্ন হয়ে গেছে অলরেডি, আর 2y প্লাস 3y মানে দ্যাট ইজ 5y। তাহলে আমি লিখতে পারি এটা এখানে। তো দেখুন 5y সমান 15, তাহলে y আমার কত আসছে না 5। ক্লিয়ার কথাটা। যে কোনো একটা সমীকরণের মানটা বসিয়ে দিচ্ছি অলরেডি আমি, কিন্তু এই সমীকরণেতে মানটা অলরেডি বসিয়ে দিয়েছি আমি। তাহলে x প্লাস ওয়াই সমান 8, এই y এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কত আসবে x সমান 8 মাইনাস 5 সমান x কত আসছে 3। ক্লিয়ার কথাটা। তারপরে কথাটা দেখুন মন দিয়ে দেখুন, এটা আমি যেটা লিখে দিয়েছি অলরেডি, ঠিক আছে, যে যেহেতু x সমান 5 এবং y সমান 3 উভয় কী লেখা আছে ধনাত্মক। বোঝা যাচ্ছে কথাটা। আমি প্রথমেই বলে রাখছি একটা কথা, মানের উপর নির্ভর করছে না, নির্ভর করছে তার সাইনের উপর, তার চিহ্নের উপর। যেহেতু উভয়ই ধনাত্মক, আপনারাই বলুন, যেহেতু দুটোই ধনাত্মক মানে প্লাস আর কি, যেহেতু দুটোই প্লাস, তাহলে এবার আপনারা বলুন যে কোন পদে অবস্থান হবে, ঠিক আছে, মানে এটা ফার্স্ট পদে অবস্থান করবে। কার কোনো আশা করি বোঝার অসুবিধা নেই। ক্লিয়ার কথাটা। তাহলে আমি লিখে দিচ্ছি এটা প্রথম পদে অবস্থিত বা ফার্স্ট কোয়ান্টারি। ক্লিয়ার কথাটা। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন কী দেওয়া আছে, দেওয়া আছে এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 0, তবে এক্স ওয়াইয়ের মান কত, ঠিক আছে। দেখুন এই প্রশ্নটা করার আগে আমি একটা ছোট্ট একটা জিনিস জানাতে চাইছি তোমাদের, ঠিক আছে। আশা করি সবাই জানো তোমরা, আমরা জানি কোনো বর্গের ফলাফল শূন্য। দেখুন এই যে সমীকরণটা দেওয়া আছে অলরেডি আমার, দেখুন দুটো বর্গ আছে অলরেডি, তাহলে বর্গের সমষ্টি বা ফলাফল কত আসছে শূন্য। হওয়ার একমাত্র উপায় হলো সেই সংখ্যা শূন্য হওয়া, মানে এই মানটা এই পদটা কত হবে না শূন্য হতে হবে, বা এই পদটা শূন্য হতে হবে, যে কোনো একটা শর্ত, ঠিক আছে। দুটো যদি শূন্য হয় তবে হওয়া মানে কী বলে, দুটো সংখ্যার বর্গ শূন্য হবে, অর্থাৎ এই দুটো মান যদি শূন্য হয় তবে যে এই মানটা কত আসবে না শূন্য আসবে, নাহলে কোনোটাই কোনো মতে আর শূন্য আসবে না। একটার মান শূন্য হলে কিন্তু হবে না। আমি আরেকবার বলছি, যদি এক্স মাইনাস যেটা 5 আছে তার মান কেবল শূন্য এলো আর এই মানটা শূন্য এলো না, তার মানে নয়, কিন্তু দুটো পদকে কী হতে হবে না শূন্য হতে হবে। বোঝা যাচ্ছে কথাটা, দুটো মানকে কী হতে হবে না শূন্য হতে হবে। তাহলে আমি লিখেছি দেখুন, মানে এটা আশা করি বুঝতে পারছেন কেন লিখেছেন আমি, ঠিক আছে, এটা কেন লিখেছেন আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এই মানটা সমান শূন্য এবং এই মানটা সমান, দেখুন আমি এখানটা আনলাম দ্যাট ইজ শূন্য, ঠিক আছে। তাহলে এবার আপনারাই বলুন, এটা সমাধান করি চলে ডিম একটা ছোট্ট একটা। তাহলে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার সমান শূন্য, বা এক্স মাইনাস 5 সমান কত আসছে 0, তাহলে এক্স মান কত হলো না 5। ক্লিয়ার কথাটা। একই রকমভাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 0, কারণ এটাই বলেছি এটা সমান শূন্য হবে এবং এই মানটা এই পদটা সমানও শূন্য হবে। তো এখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান 0, তাহলে এক্স মান কত আসছে না ওয়াই, তাহলে দ্যাট ইজ ওয়াই সমান এক্স। তাই এক্সের মানটা কত আসছে দেখুন 5। তাহলে আমাকে প্রশ্নে বলেছিল এক্স এবং ওয়াইয়ের মান কত, তাহলে এক্স ওয়াইয়ের মান কত হলো, এক্সের মানও 5 এবং ওয়াইয়ের মানও 5। বোঝা গেছে আশা করি, বোঝা যাচ্ছে তো নাকি? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিন্তু বুঝতে পারলেন না, ঠিক আছে। আর না বুঝতে পারলে তো আমি তো প্রথমেই বলে রাখছি, আমি আরেকটা ভিডিও করে পার্সোনালি, সাপোজ আমাকে কেউ বললো যে প্রদীপ নামে ছেলেটি, সে বললো স্যার আমি বুঝতে পারছি না, আমি আবার একটা ভিডিও তৈরি করে দেবো যে তোমার কোথায় অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন পরবর্তী প্রশ্নটা কী দেওয়া আছে, দেওয়া আছে এ বি সি ডি একটি সামান্তরিক যার ই সি ডি বাহুর মধ্যবিন্দু, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে এ ডি এর ক্ষেত্রফল কত। দেখুন আমি অধিকাংশ ছাত্রকে দেখেছি যারা এরকম গণিত অ্যাভয়েড করে চলে, মানে তারা ভাবে যে এটা জ্যামিতিক গণিত, তার মানে এটা আমার দ্বারা সম্ভব নয়। দেখুন জ্যামিতিক গণিতের প্রথম এবং মূল কথা হয়েছে তুমি আগে ফার্স্ট ছবি আঁকো। দেখুন ছবি যদি আঁকা থাকে, ছবি যদি আঁকতে তুমি পারো, দেখবেন অর্ধেকটা গণিত 50% গণিত অলরেডি অটোমেটিক হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন, এই দেখুন আমি না যদি গণিত করাই, এ বি সিকে সামান্তরিক, দেখুন আমি করছি এ বি সি ডি একটা সামান্তরিক, ই সি ডির মধ্যে হচ্ছে সি ডি যে বাহুটা আছে না, এই যে সি ডি, ই হচ্ছে মধ্যবিন্দু। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে মানে এইটা, দেখুন আমি যেটা দিচ্ছি এ বি সি, ঠিক আছে, এর ক্ষেত্রফল কত বলছে না 20, যেটা আমি বাদ দিলাম একটু, ঠিক আছে, এর ক্ষেত্রে কত বলছে অলরেডি 20। প্রশ্নে বলছে এ ই ডি, মানে কোনটা দেখুন এ
ই ডি এই মানটা কত আমাকে বার করতে বলছে, ঠিক আছে। আচ্ছা আপনারাই বলুন, এই যে ত্রিভুজটা যেটা যে এ বি সি পুরো সামান্তরিকের অর্ধেক না অর্ধেক নয়? অর্ধেক। এই জন্য আমি লিখেছি দেখুন একটা, যে এ বি সির সামান্তরিকের কর্ণ হচ্ছে এসি। তার মানে লিখতে পারি এ বি সি ত্রিভুজ সমান এ সি ডি। দেখুন আরেকবার দেখুন, আমি আরেকবার বলতেছি, এই এ বি সি ত্রিভুজ সমান কী হবে না, দেখুন চেঞ্জটা করছে যাতে আপনার বুঝতে সুবিধা হয়, এ সি ডি ত্রিভুজ। ক্লিয়ার কথাটা? দুটো ত্রিভুজ কী হবে না, সমান আসবে। ক্লিয়ার কথাটা আশা করি। এই জন্য কী লিখেছি দেখুন, ত্রিভুজ অফ এ বি সি সমান ত্রিভুজ অফ এ সি ডি। লাইনটা কি বোঝা গেছে আশা করি সবার? বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে লিখতে পারি এখান থেকে আমি, তাহলে এ সি ডি সমান নিশ্চিত 20, কারণ যেহেতু দুটা সমান সমান, এই মানটাও যা আর এই মানটাও তা, তাহলে এই মানটা মানে দেওয়া আছে অলরেডি, আমার 20 দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমি লিখতেই পারিনি যে এ মানটা অর্থাৎ এ সি ডি এ মানটাও 20। বোঝা গেছে? আচ্ছা এবার আপনারা নিজে দেখুন, ঠিক আছে, কত সহজ হয়ে গেল। এ সি ডি ত্রিভুজের এ ই মধ্যমা, অর্থাৎ যে এ সি ডি যে ত্রিভুজ এ ডি হচ্ছে কি মধ্যমা। তাহলে আপনারা সবাই জানেন যে মধ্যমা কী সমান ভাগে ভাগ করে, এই জন্য আমি কী লিখেছি দেখুন, এ ডি ই সমান হাফ অফ এ সি ডি, মানে ত্রিভুজ অফ আর কি। তাই ত্রিভুজ অফ এ ডি ই অর্থাৎ যে এই মানটা সমান গিয়েছি হাফ অফ পুরো যে ত্রিভুজটা এ সি ডি, ঠিক আছে, এ সি ডি। ক্লিয়ার কথাটা? তাহলে এ সি ডি মানটা অলরেডি এখান থেকে পেয়ে গেছি, অলরেডি কত আছে, অলরেডি 20 দেওয়া আছে, তখন 20 লিখে দিয়েছি, তাহলে কত আসছে 10 সেমি। আমাকে প্রশ্নে এটাই বলেছিল যে এ ডি ত্রিভুজের মান কত আসছে না 10 বর্গ সেমি। ক্লিয়ার কথাটা? আশা করি বুঝতে পারছি। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি একদম, ঠিক আছে। কী আছে দেখুন, বলছে এ বি সি সমবাহু ত্রিভুজের এ ডি মধ্যমা, যেটা আমি একটু আগে যেটা বলেছিলাম অলরেডি, যে জ্যামিতিক গণিতে ফার্স্ট বা প্রথম একদম ছবি কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই, ঠিক আছে। যদি ছবি ক্লিয়ার থাকে বিশ্বাস করুন 50% গণিত আপনারা অটোমেটিক পেরে যাবেন, ঠিক আছে। দেখুন কি বলেছে আরেকবার বলতেছি, এ বি সি সমবাহু ত্রিভুজের এ ডি মধ্যমা। দেখুন এই যে একটা এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে, যার মধ্যমা অলরেডি বলে দিচ্ছি অলরেডি, দেখুন এ ডি যে দ্যাট ইজ এই মানটা, ঠিক আছে, কত বলছে না এ ডি। জি ভর কেন্দ্র, এই যে বলছে দেখুন জি অলরেডি দেওয়া আছে, অলরেডি ভর কেন্দ্র। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এই যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলছে না 3√3 সেমি হলে এ জি দৈর্ঘ্য কতটা, আমার দেখতে জানি একটু কালারটা চেঞ্জ করতেছি আমি, মানে যে এ জি মানে এই পোর্শনটার দৈর্ঘ্য কত আমাকে বার করতে বলছে, ঠিক আছে। আচ্ছা প্রথমেই বলি, এই যে ত্রিভুজটা এ বি সি এটা কী ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ। দেখুন উল্লেখ করে দিচ্ছি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা এবার আপনারাই বলুন, সমবাহু ত্রিভুজের যে মধ্যমা দ্যাট ইজ তার, আরেকবার বলতেছি, সমবাহু ত্রিভুজের যে মধ্যমাটা হয় না, দেখুন আমি লিখে দিচ্ছি তার উচ্চতার সমান হবে। ক্লিয়ার কথাটা? আমি আরেকবার বলছি, এখন দেখুন একবার, যে সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা। ক্লিয়ার কথাটা? মানে এই যে মানটা পুরোটা অর্থাৎ এ ডি যেটা সমবাহু ত্রিভুজের মধ্যমা, সে মানটা কত হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা। আপনারা সবাই জানেন যে উচ্চতার সূত্র কী, হ্যাঁ কি না? আপনারা আশা করি সবাই জানেন উচ্চতার সূত্র কী। আচ্ছা তাহলে আমি লিখে দিয়েছি অলরেডি যে এ ডি মধ্যমার দৈর্ঘ্য সমান √3/2 গুণিত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, কারণ ত্রিভুজের উচ্চতার সূত্র কী ছিল √3/2 গুণিত বাহুর দৈর্ঘ্য, ঠিক এই জন্য আমি লিখেছি এ ডি মধ্যমার দৈর্ঘ্য সমান √3/2 গুণিত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান, দেখুন কী লিখেছি অলরেডি, যে √3/2 ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ছিল 3√3। ক্লিয়ার কথাটা? মানটা কত আসছে দেখুন, এই যে 9/2। এখানে যদি না বুঝতে যদি অসুবিধা হয় আমি আরেকবার বলছি, দেখুন এই যে √3 গুণ কত আসবে শুধু 3, ঠিক আছে, শুধু 3 এলো, আর 3 আর একটা যে 3 আছে, তাহলে 3 3 কে 9। ক্লিয়ার কথাটা? তাহলে 9/2, তাহলে অ্যাকচুয়ালি এই এডির মানে যে পুরোটা যেটা বলছি এডি মধ্যমানটার মান কত এলো 9/2, ঠিক আছে। আচ্ছা এইটুকু কনসেপ্ট ক্লিয়ার আশা করি। আরেকটা জিনিস জানতে হবে যে ত্রিভুজের মধ্যে যখন আমি উল্লেখ করে দিয়েছি, দেখুন পরীক্ষাতে না এগুলো আপনাকে উল্লেখ করতে হবে না, কিন্তু যদি উল্লেখ করেন, যদি প্র্যাকটিস করেন, তখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, ঠিক আছে। আমার মনে হয় পরীক্ষাতে উল্লেখ করা উচিত 100 বার এটা, ঠিক আছে। দেখুন কী বলা আছে, ত্রিভুজের ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে, ত্রিভুজের যেটা বলছিলাম জি, ঠিক আছে, যে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 মধ্যে বিভক্তি করে। ক্লিয়ার কথাটা? অর্থাৎ জি বিন্দু এখানে এ ডির মধ্যমা, সুতরাং এ জি জি ডি, মানে আমি আর বলছি যে এ জি এই যে এইটা বাই জি ডি, মানে যে এই পোর্শনটা, ঠিক আছে, এ জি জি ডি সমান কত না 2:1। তো এবার আপনারাই বলুন যে আনুপাতিক ভাগ হারে সেখানে আপনারা পড়েছেন, তাহলে আমি
এজির দৈর্ঘ্য যে এজি, তার মানে লিখতে পারি আমি 2 এর 3, যেহেতু 2 এর 3 কেন বললাম বুঝতে পারছেন, যে 2 আর 1 যোগ করলে 3 আসবে, ঠিক আছে। তাহলে 2 এর 3 গুণিত এডি, আর আপনারা তো পড়ে আসছেন ক্লাস 8 ক্লাস 7 অলরেডি, ঠিক আছে। তাহলে সমান কত আসছে দেখুন, 2 এর 3 গুণিত এই যে এডি মান কত ছিল 9/2, তাহলে 9/2 লিখলাম অলরেডি আমি। তা 2 কেবে কাটা যাবে, তার 3 3 9, ঠিক আছে, 3 3 9, তাহলে কত আসছে, এই ধরে কত আসছে না 3। ক্লিয়ার কথাটা, বুঝতে পারছি আশা করি। দেখুন যদি না বুঝতে পারেন ভিডিওটা পজ করুন এবং আপনারা আরেকবার ঘুরে ভিডিওটা দেখুন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী কী দেওয়া আছে দেখুন, প্রদত্ত চিত্রে জ্যামিতির পরিসীমা হিসাব করে লেখো, ঠিক আছে। একদম একটা সহজ জিনিস দিয়েছে এটা অলরেডি, ঠিক আছে। দেখুন দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে অলরেডি, যার এই পাশে কত দিচ্ছে না 14। আমি একটু ছবিটা সাইডে একটু আঁকার চেষ্টা করছি। দেখুন এইটা দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। এর মানে কত দেওয়া আছে 14, এর মানে কত দেওয়া আছে না 30, কত দেওয়া আছে 30, এর মানে কত দেওয়া আছে না 30, ঠিক আছে। এটা কত দেওয়া আছে 14। প্রশ্ন বলছে পুরো জমিটির পরিসীমা। আচ্ছা আপনারা ছোটোবেলা থেকে পড়ে আসছেন যে আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, বৃত্তের পরিসীমা, কিন্তু কখনো কি এইভাবে ছবি আঁকছেন যে দেখছেন যে এর পরিসীমা আঁকা সম্ভব হয় কি না? আচ্ছা আমি বলছি এর সম্ভব, ঠিক আছে। মন দিয়ে দেখুন, এই যে পরিসীমা কথাটা মানে কি, পুরো 4-5টা বেড়া দেওয়া হচ্ছে বা পুরো 4-5টা ঘুরেছে, অনলি ফর 4-5, ঠিক আছে। তাহলে এই যে পরিসীমা সূত্র দেখুন, এই সবগুলো যোগ করলে বেরিয়ে চলে আসলে এতটা পর্যন্ত, ঠিক আছে। যে বাকি যে পোর্শন দেখুন, এই যে এইখান থেকে এই অংশটা, এই বাকি যে পোর্শনটা, ঠিক আছে, এটা কি হলো একটা অর্ধবৃত্ত হলো। ক্লিয়ার কথাটা। তাহলে এই যে অর্ধবৃত্ত পোর্শন সূত্র আমরা সবাই কি জানি, পাই গুণিত ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে। পাই গুণিত কি জানি, ব্যাসার্ধের দৈর্ঘ্য। দেখুন পায়ের মান কত, পাই লিখছি, ব্যাসার্ধ কত বলছে ঠিক করে দেখুন একবার। আচ্ছা এইটা এই পুরোটা কি বৃত্তের ব্যাসার্ধ, এই যে পুরোটা যদি আমি পুরো যদি গোল করি, দ্যাট ইজ কি অলরেডি বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে তার অর্ধেক, মানে এই যে ব্যাস কত ছিল 14, মানে এই মানটা কত ছিল 14 ছিল। ক্লিয়ার কথাটা। তাহলে এই জন্য লিখলাম দেখি 14/2, দ্যাট ইজ ব্যাসার্ধ আনার জন্য, ঠিক আছে। পায়ের মান কত 22/7 আর 14/2, তখন কালারটি করে দিয়েছি কত আসছে না 22 মিটার। ক্লিয়ার কথাটা। তাহলে এই দেখুন আমি আরও বলছি, এই যে ছবিটা একটু কালার চেঞ্জ করছি আমি, এই পোর্শনটার দৈর্ঘ্য কত আসছে 22, ঠিক আছে। আর বাকিটা এটা তো 30, এটা তো 14, এটা কত 30, তাহলে সববার যোগ করলে তার পরিসীমা বেরিয়ে চলে আসবে। আমি এটা করেছি দেখুন, যে 30 + 14, মানে এখান থেকে আরম্ভ করেছি অলরেডি 30 + 14 + 30 আবার প্লাস এই পুরোটা দেখছিল 22, দ্যাট ইজ 140 মিটার। ক্লিয়ার কথাটা আশা করি বোঝা যাচ্ছে তো নাকি। এখানে একটাই কী লাগলো আমি বলছি একবার, এই যে অর্ধবৃত্ত এখানে যাচ্ছে না, দেখুন যে অর্ধবৃত্ত, ঠিক আছে, এই অর্ধবৃত্তের পরিসীমা সূত্রটা লাগলো। অর্ধবৃত্ত পরিসীমা সূত্র করলাম পাই গুণিত ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে তো ব্যাসের মধ্যে ছিল 14 অলরেডি, এই জন্য ব্যাসার্ধ ভাগ করার জন্য কিছু 14/2 দিয়ে ভাগ করছি, ব্যাসার্ধ আসছে। ক্লিয়ার কথাটা। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, 3,4 এবং 5,-4 বিন্দুদের সংযোগ সরলরেখাংশ x অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত করে। দেখুন এখানে দুটো মূল কথা আছে, ঠিক আছে। একটা হয়েছে x অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত করে। প্রথমে বলে রাখি, আপনারা সবাই জানেন যে আপনাদের যে সিলেবাস আছে না, তাতে দুটো ভাগে ভাগ করার কথা আছে, একটা অন্তর্বিভক্ত আর একটা কী বলা আছে দেখুন বহির্বিভক্ত। একটা দেখুন কী লেখা আছে, যে দেখছেন বহির্বিভক্ত, একটা কী লেখা আছে দেখুন অন্তর্বিভক্ত। কিন্তু ঠিক করে পড়া দিয়ে একবার লক্ষ্য করেন। আচ্ছা এখানে কি কোনো কেউ উল্লেখ করেছে যে এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? উল্লেখ করেছে? দেখুন কোথাও কিন্তু উল্লেখ করা নেই, জাস্ট বলা আছে কি না x অক্ষ দ্বারা বিভক্ত করবে। আমি বলে রাখছি, মন দিয়ে শুনুন। যদি এমন কোনো প্রশ্ন যাতে না উল্লেখ করা নেই যে কী অনুপাতে বিভক্ত করছে, মানে অনুপাতে বিভক্ত করছে, অন্তর্ভাবে নাকি বহির্ভাবে, ঠিক আছে, তাহলে আপনারা যদি উল্লেখ না করা থাকে, আরেকবার বলছি, যদি উল্লেখ না করা থাকে তাহলে আপনারা কী করবেন, অন্তস্থভাগে করবেন। ক্লিয়ার কথাটা বোঝা গেছে? এবার আপনারা আসলে সূত্র সবাই জানেন, ঠিক আছে। আচ্ছা আরেকটা এখানে কথা বলার আছে যে x অক্ষ দ্বারা ভাগ করছে, ঠিক আছে। আচ্ছা আপনারা বলুন, ঠিক আছে, x অক্ষকে কখন ছেদ করে? আমি পাশে একটা ডায়াগ্রাম আঁকছি দেখুন একবার, ঠিক আছে। দেখুন আমি যদি বলি 5,0, কত বললাম আমি 5,0, তার মানে কত যাবে 1 2 3 4 5, এখানকে আসছে 0, মানে এখানে অবস্থান করলো। আচ্ছা এটা কি x অক্ষ? নিশ্চিত না। তাহলে আপনারাই বলুন এবার, তাহলে x অক্ষ হওয়ার শর্ত কি? যদি x অবস্থান করে y এর মান কত হতে হবে না 0 হতে হবে। ক্লিয়ার কথাটা। আর যদি উল্টোটা বলা হয় y অক্ষে অবস্থান করবে, তাহলে তখন হচ্ছে x এর মান 0। ক্লিয়ার কথাটা বোঝা গেছে? যদি y অক্ষে অবস্থান করে,
এক্সের মান 0। আর যদি এক্স অক্ষে অবস্থান করে কি আসবে না ওয়াইয়ের মান 0। ক্লিয়ার কথাটা আমার কথাটা বোঝা গেছে। দেখুন প্রশ্নটা কী দেওয়া আছে অলরেডি, প্রশ্নে দেওয়া আছে এক্স অক্ষে অবস্থান করছে, কত হচ্ছে অলরেডি এক্স অক্ষ, তার মানে কার মান 0 হতে হবে, ওয়াইয়ের মান 0 হতে হবে। তাহলে এই যে আমার যে সূত্রটা লিখেছি দেখুন, এইটা এই যে প্রথম পদটা এই যে দেখুন আমি এইটা এক্স এইটা ওয়াই, হ্যাঁ কি না, এইটা এক্স এইটা ওয়াই, তার মানে এই মানটা আমাকে কী হতে হবে না 0 হতে হবে। আমি একটা গোল করে দিচ্ছি একবার, ঠিক আছে, দেখুন সরি দেখতে পাচ্ছি না, আরেকবার করছি, এই মানটা কোথাও আমাকে হতে হবে না 0 হতে হবে। ক্লিয়ার কথাটা, আমি এটা মানে এই যে সূত্রটা কেন লাগালাম না, এই সূত্রটা কেন লাগালাম এবং এই প্রথম পদটা অর্থাৎ যেটা এক্স মান কেন ধরলাম না, শুধুমাত্র আমি কেন এই যে এটা বক্স করলাম আমি ওইটা কেন ধরলাম, আশা করি বোঝা গেছে। প্রথম দেখতে হবে আমাকে, আমি আরও বলছি, যদি কোনো অনুপাত অর্থাৎ অন্তঃভাবে নাকি বহিঃভাবে যদি উল্লেখ না থাকে তাহলে আপনারা কী করবেন, অন্তঃভাবে সূত্র লাগাবেন, ঠিক আছে। আর এখানে যেহেতু বলছে দেখুন এক্স অক্ষ, তার মানে কার মান 0 হতে হবে, ওয়াইয়ের মান 0 হতে হবে, জাস্ট তার বিপরীতটা আর কি। আর যদি ওয়াই অক্ষ বলে তবে এক্স অক্ষের মান কত হতে হবে, 0 হতে হবে। ক্লিয়ার কথাটা আমার। তাহলে দেখুন, তো এই যে যেটা বক্স করলাম সেই সূত্রটা লিখছি অলরেডি, দেখুন আমি যে ধরি 4,3 এবং 5,-4 বিন্দুদের সংযোগ সরলরেখাংশ এক্স অক্ষ দ্বারা পি বিন্দুতে m/n মধ্যে বিভক্ত করবে, ঠিক আছে। তাহলে পি বিন্দুতে দেখুন যে একটা কথা বলে দিচ্ছি, এই একটা কথা মনে রাখুন, এই যে কোটি, এই কোটি মানে কি, ঠিক আছে, ওয়াই অক্ষকে বলা হচ্ছে বা কোটি, ঠিক আছে। আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই এক্স অক্ষকে কী বলা হয়, ঠিক আছে। আমি আরেকবার কী বললাম, এই যে ওয়াই অক্ষ কী বলা হচ্ছে কোটি, ঠিক আছে, এক্স অক্ষকে কী বলা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে। আমিও দেখি যে আমার স্টুডেন্টরা কতটা পড়ছে মন দিয়ে। দেখুন তাহলে এই যে পি বিন্দু অর্থাৎ ওয়াইয়ের মান কত হতে হবে, এই মানটা কত আসবে না 0 আসবে। ক্লিয়ার কথাটা, দেখুন আমি একদম সরাসরি চলে যাচ্ছি একদম সমাধানে একদম, ঠিক আছে। তাহলে এম গুণিত মাইনাস, আচ্ছা একটু বলে দিচ্ছি, একটু এখানটা একটু বলে দিই একটু, আচ্ছা এখানে দেখে একটু বলুন এই সূত্রটা কী ছিল, আমি আরও বলতেছি সূত্রটা কী ছিল, my2 my2 ওয়াই, এখানে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান কত দেখুন একবার ঠিক করে দেখুন, y2 দ্যাট ইজ -4, ঠিক আছে, ny1 মানে কত 3। ক্লিয়ার কথাটা, এই জন্য লিখে দেখুন যে 4 গুণিত -4 প্লাস n গুণিত 3 বাই m প্লাস n, মানে এই সমাধানটা আমার আসছে, ঠিক আছে। তাহলে -4m প্লাস 3n বাই m প্লাস n সমান 0। লাইনটাকে বোঝাতে পারলাম আমি আশা করি, কেন 0 লিখলাম, কেন আমি শুধু এই বক্সটা যেটা হচ্ছে কালো রঙের ওইটাকে কেন ধরলাম, ক্লিয়ার কথাটা বোঝাতে পারছি আশা করি। এবার দেখুন সহজটা সিম্পল সমাধান করলে উত্তর অলরেডি। তাহলে m প্লাস n -4m প্লাস 3n সমান 0, কেন এটা কোনো গুণলে কত আসবে 0 আসছে। তো এখান থেকে লিখতে পারি আমি 3n সমান ওটা অবশ্যই চলে অলরেডি কত চলে আসছে অলরেডি +4m হয়ে গেছে। তাহলে এই m বাই n, তখন একটু এখানে বারবার করে আমি বলি আমার ছাত্রদেরকে যে এই লাইনটা m বাই n, ঠিক আছে, আপনারা কী করেন n বাই m করে দেবেন। কেন, ওটা তো ভুল করা, কারণ প্রথমে তো আমি উল্লেখ করেছি যে m/n এর মধ্যে বিভক্ত করছে, ঠিক আছে, m/n, তাহলে ফার্স্টে m কে রাখতে হবে, তাই এই জন্য কী করছি m/n। ক্লিয়ার কথাটা বোঝা যাচ্ছে। তাহলে m বাই n, আর একটু এই মানটা বুঝতে সময় লক্ষ্য করবেন, মেয়েটা বেশিরভাগই না 4/m 3/m এটা উল্টাটা করে দেয়, ঠিক আছে, একটু কোনাগুনি গুণ করে নেবেন আপনারা। দেখুন 4m পড়ছে না 4m, 3n পড়ছে না আমার 3n আছে। ক্লিয়ার কথাটা, তাহলে m/n কত আসছে না 3:4। ক্লিয়ার কথাটা বোঝা যাচ্ছে আশা করি, বোঝা যাচ্ছে গণিতটা আশা করি তো নাকি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী কী আছে দেখুন, একদম সহজ একটা প্রশ্ন দিয়েছে a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ হলে দেখা হয়েছে 1/a প্লাস 1/b সমান 1, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা এই যে সমরেখ কখন হবে, দেখুন আমি উল্লেখ করে দিয়েছি যে এই তিনটে বিন্দু সমরেখ তখনই হবে যদি তাদের ত্রিভুজের ক্ষেত্রফল, কী বললাম, ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, যদি 0 হয়, ঠিক আছে। কী বললাম আমি আরেকবার কথা বলতেছি, আবার যদি তিনটা বিন্দু হয়, তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত হয়েছে তাদের দ্বারা গঠিত ত্রিভুজ তার ক্ষেত্রফল কত হতে হবে না 0 হতে হবে, তবে গিয়ে সেটা কী হবে না সমরেখ হবে, ঠিক আছে। তখন আমি এই কথাটা লিখেছি অলরেডি যে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে না 0 হতে হবে, ঠিক আছে। আর আপনারা সবাই জানেন ত্রিভুজের কী বলে সূত্র, আমি সেই সূত্র লিখে দিয়েছি অলরেডি। দেখুন যে হাফ ইন্টু a বন্ধনী আরম্ভ b-1, ঠিক আছে, আবার b c - a
এবার সূত্রটা শেষ দেখো, সূত্রটা পরপর বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। আশা করি আপনারা সূত্রটা জানেন না জানেননি, ঠিক আছে। আর আমি সূত্র নিয়ে পরবর্তী ভিডিওতে একটা ডিটেলস একটা আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখুন অনলি ফর একটা সূত্রটা বসিয়ে দিচ্ছি, আচ্ছা আমি বলে দিচ্ছি একবার, যে বলেই দিচ্ছি নাকি, ঠিক আছে। দেখুন এটা যদি ত্রিভুজ হয়, সাপোজ আমি দিচ্ছি এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ঠিক আছে, এই যে হাফ ইন্টু, প্রথমে তো আপনারা হাফ লিখবেন, ঠিক আছে। তারপরে এই জায়গায় যাকে ধরবেন না, এই যে এ ধরেছি আমি, ঠিক আছে। দেখুন এই যে এ মানে যাকে ধরেছি এ বিন্দু, বি বিন্দু এবং যে সি, ঠিক আছে। এখানে মানগুলো দেওয়া আছে না, যে এ বিন্দুর একটা মান দেওয়া আছে x1 y1, x2, বি বিন্দুর একইরকমভাবে x2 y2 এবং সি বিন্দুর একইরকমভাবে x3 y3। আপনারা আসলে সূত্র জানেন, ঠিক আছে। আর যদি না জানেন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই পরবর্তীকালে ভিডিওতে আরও ডিটেলস এবং এটা মনে রাখার জন্য একটা সবথেকে বেস্ট ট্রিক্স, সবথেকে সহজ উপায় আমি বলে দেবো, ঠিক আছে, কীভাবে সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে আমি কিছুই করিনি, দেখুন অনলি ফর সূত্রটা বসিয়ে দিয়েছি, সমান অলরেডি কত লিখছি, 0 লিখছি, ঠিক আছে। সূত্রটা কি আমি এখানে বলছি না, কারণ অ্যাকচুয়ালি অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে অলরেডি, তখন পরবর্তীকালে ভিডিওতে আমি এটা আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখুন সূত্রটা বসিয়ে দিয়েছি অলরেডি আমি, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু, দেখুন এটা গুণলে কত আছে, এ বি মাইনাস এ, ক্লিয়ার কথাটা কত আছে আমি বলে দিচ্ছি একবার। দেখুন এ বি মাইনাস এ, এবং দেখুন শূন্যের সঙ্গে যদি কোনো পদ গুণলে কত, তার মানটা শূন্য আসছে অলরেডি। আর যদি ওয়ানের সঙ্গে যদি 1 ইন্টু 0, 0, 1 ইন্টু মাইনাস বি কত আছে না, মাইনাস বি, ক্লিয়ার কথাটা এই কথা হচ্ছে যে মাইনাস বি সমান 0। তো দেখুন এবার দেখুন এই যে এ বি মাইনাস এ মাইনাস বি সমান 0, যে দুইটা আসলে গুণ হয়েছে সরাসরি এবার, ঠিক আছে। কত আসছে না, 0 আসছে, ক্লিয়ার কথা আশা করি। তাহলে লাইনটা কি আসছে, এ বি মাইনাস বি সমান 0। এখান থেকে লিখতে পারি আমি যে এ বি সমান এ প্লাস বি, কারণ এই দুটো পদই সমান চিহ্নের এ পাশে নিয়ে চলে এলাম, ঠিক আছে, ডান পাশে নিয়ে চলে এলাম, ক্লিয়ার কথাটা। তাহলে এ বি সমান কত লিখলাম আমি, এ প্লাস বি, তাহলে ওখান থেকে লিখতে পারি তাহলে এ প্লাস বি বাই এ বি সমান 1, এটা দিয়ে ভাগ করে দিলাম আমি, ঠিক আছে, ক্লিয়ার কথাটা। তাহলে দেখুন ভাগ করছি, এবার এ পদটাকে ভাগ, এবার এই বি দিয়ে এ পদটাকে ভাগ করছি, সমান 1। তাহলে এবার আপনারা বলুন যে এ খেবে কাটা যাবে, এখানে বি খেবে কাটা যাবে, অর্থাৎ কি আসবে 1/b প্লাস 1/a সমান 1। এটাই তো আমাকে প্রমাণিত করতে হচ্ছে, মানে প্রমাণ করতে বলছে উল্টো কথাটা, 1/a প্লাস 1/b সমান 1, সেই একই তো কথা নাকি, ক্লিয়ার কথাটা। আপনার এই লাইনটা লিখে দেবেন পরবর্তী দরকার হলে শেষে, বোঝা গেছে গণিতটা আশা করি, ঠিক আছে। আর যদি এই সূত্র নিয়ে যেটা প্রবলেম হচ্ছে আপনাদের, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পরবর্তীকালে ভিডিও দিই। আর এই যে সূত্র আছে না, একটা সহজ মনে রাখার জন্য অবশ্যই একটা একদম সহজ একটা ট্রিক বলে দেবো, যাতে আপনারা কোনোদিনও সূত্রটা ভুলবেন না, ঠিক আছে। তো সূত্র জানতে হলে পরবর্তী ভিডিও দেখতে হবে তো আপনাদের, দেখবেন তো নাকি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যাচ্ছি, দেখুন কী দেওয়া আছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু কত দেওয়া আছে, দেখুন 42, এবং শ্রেণীদের কত দেওয়া আছে না 10, উচ্চসীমা এবং নিম্নসীমা কত। আচ্ছা আপনারা কি জানেন এই যে মধ্যবিন্দু জিনিসটা কি, মানে কীভাবে বের করতে হয়, আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি অলরেডি। মধ্যবিন্দু মানে হচ্ছে উচ্চসীমা যুক্ত নিম্নসীমা বাই 2, দেখুন আমি লিখে দিচ্ছি অলরেডি। মধ্যবিন্দু মানে কি, উচ্চসীমা যুক্ত নিম্নসীমা বাই 2, দ্যাট ইজ 42। আমি এখানে কত হচ্ছে, উচ্চসীমা কত হচ্ছে এক্স, নিম্নসীমা কত হচ্ছে ওয়াই। তাহলে মধ্যবিন্দু কথাটা কি বোঝা গেছে কথাটা, x প্লাস ওয়াই বাই 2 সমান কত হচ্ছে 42। এবং এই শ্রেণী দৈর্ঘ্য মানে কি হচ্ছে না, উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই সমান কত আসছে না 10, ক্লিয়ার কথাটা। সমীকরণটা বুঝতে পারছেন তো নাকি। তো দেখুন এক্স প্লাস ওয়াই সমান 84 এবং এক্স মাইনাস ওয়াই সমান 10। এটা আমি বিয়োগ করে দিয়েছি, প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কী হয়েছে, বাদ গেছে। তাহলে কী পড়ে থাকলো, এক্স আর এক্স, তাহলে কত আসবে 2x সমান কত আসছে 94, তাহলে এক্স সমান কত আসছে না 47, 47, ঠিক আছে। যে কোনো একটা সমীকরণের মান বসিয়ে দিন, এক্স 84, দ্যাট ইজ ওয়াই সমান 84 মাইনাস 47, 37, 37, ঠিক আছে। তাহলে আমাকে পয়েন্ট বলেছিল উচ্চসীমা নিম্নসীমা কত। তাহলে এবার বুঝতে পারছেন উচ্চসীমা কত হয়েছিল আমি এক্স, তাহলে এক্স মান কত আসছিল 47, নিম্নসীমা কত ছিল ওয়াই, ওয়াই মান কত আসছে না 37, তাহলে উচ্চসীমা কত এলো 47 এবং নিম্নসীমা কত এলো 37। বোঝা গেছে কতটা। জাস্ট দুটো কথা মনে রাখতে হবে, যে উচ্চসীমা এবং নিম্নসীমার সূত্রটা কি। উচ্চসীমা কি বললাম, সরি মধ্যবিন্দুর সূত্রটা কি, মধ্যবিন্দু কি বললাম, উচ্চসীমা যুক্ত নিম্নসীমা বাই 2, মনে থাকবে আশা করি। আমি জানি আমার ছাত্ররা খুব ব্রিলিয়ান্ট, তারা সহজে সব কিছু মনে রাখতে পারে, ঠিক আছে। দুঃখের বিষয় হলে তারা সহজে ভুলেও যেতে পারে আবার তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি।
সরি এখানে তো প্রশ্ন শেষ হলে 13টা প্রশ্ন বলা ছিল। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও শিখুক। দেখুন, শিক্ষা এমন একটা জিনিস যেটা ভাগ করলে শিক্ষা তোমার কমে না, বরং বাড়ে, তোমাদের জ্ঞান বৃদ্ধি পায়। ঠিক আছে, তাই আমি বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।